সৌমিক ভাই যে কমেন্টটা করেছেন এই কমেন্টটা সম্পর্কে একটু রিপ্লাই দিচ্ছি যে স্যার আপনি রেগুলার ক্লাস করান, আপনার এই দিকটি আমার যথেষ্ট ভালো লাগে। ক্লাসের জন্য বসে থেকে হতাশ হতে হয় না। তো এই কথাটা প্রসঙ্গে আমি বলছি, আমি যখন এই ব্যাচটা শুরু করি এটা কিন্তু অনেকটা তড়িঘড়ি করি কিন্তু আমি শুরু করেছিলাম। কারণ হচ্ছে আমি এই ব্যাচটার আগ পর্যন্ত আমি প্রফেশনালি পড়াতাম না। এর আগে করোনার সময় একটা ব্যাচ পড়িয়েছিলাম হোয়াইট বোর্ডে। তারপর আমি লং টাইম পড়ানো বাদ রেখেছিলাম, কারণ আমি নিজে ব্যাংক বিসিএস মানে ক্যান্ডিডেট ছিলাম, পরীক্ষা দিয়েছি, ব্যাংকে চাকরি পেয়েছি, বিসিএস একাধিক পিলিটিকে রিটেন দিয়েছি। তারপরে আমি যেটা ভাবলাম যে এবার ওই সাইডটা আমি একটু বাদ দিই, আমি প্রফেশনালি এখানে শুরু করি। তো অনেকটা তড়িঘড়ি করেই আমি ডিসেম্বরে হচ্ছে প্রফেশনালি স্টুডিও সেট আপ দিয়ে ক্লাস শুরু করি। এর মাঝখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডার মধ্যে কি হয়েছে, আমার প্রচণ্ড কাশি। তখন মানে কাশির মধ্যে একদিন আমার এমন অবস্থা যে আমি মুখে মানে কাশির যেই আপনার চষে খাওয়ার যে চকলেট, ওই চকলেট নিয়ে আমি ক্লাস কন্টিনিউ করেছি। বুঝতে পেরেছেন? তাও আমি ক্লাস মিস দেওয়ার চেষ্টা করিনি। আপনারা দোয়া করবেন, দিনরাত পরিশ্রম করি আল্লাহ যেন শরীরটা সুস্থ রাখে। সুস্থ রাখলে ইনশাল্লাহ ক্লাস টাইম টু টাইম হবে ইনশাল্লাহ, এটা মাথায় রাখবেন। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, চলুন আমরা আজকের আলোচনায় চলে যাই ইনশাল্লাহ। রুহুল পাল বলছে বহুদিন পর সরাসরি ক্লাস দেখতে পারি না ব্যস্ত থাকায়। তারপর হচ্ছে সাফিউদ্দিন সালাম দিয়েছেন, স্যার টুডে ইজ দ্য লাস্ট ক্লাস অফ দিস ব্যাচ। নো 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 রাজন শাহ, নো। এই যে এখানে একটা পয়েন্ট যে আজকে লেকচার 60, তাহলে এই ব্যাচের আজকে লাস্ট ক্লাস হওয়ার কথা না। এই ব্যাচে আরও ক্লাস আছে আমাদের, প্রায় 8 থেকে 10টা ক্লাস হবে এই ব্যাচে। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের ক্লাস সংখ্যা বেড়ে গিয়েছে। কারণ অনেক জায়গায় আমাদের দেখা গেছে ক্লাস নেওয়ার কথা ছিল একটা, সেখানে আমরা 2টা 3টা পর্যন্ত ক্লাস আমরা নিয়েছি। এই জায়গায় ক্লাস বেড়ে গিয়েছে, এই ব্যাচে আরও ক্লাস হবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে শাহরিয়া নীলে বলছে, স্যার আসসালামু আলাইকুম, আজকে আপনার কোর্সের প্রথম লাইভ ক্লাস করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। তো চলুন আমরা আলোচনায় চলে যাই ইনশাল্লাহ। হ্যাঁ, আলোচনায় চলে যাই। যে প্রথম আমাদের আজকের মানে চতুর্ভুজের দ্বিতীয় ক্লাসের প্রথম আলোচনা হচ্ছে বর্গক্ষেত্র সংক্রান্ত অঙ্ক। এই হচ্ছে একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলে সেটা আমরা আমাদের একদম প্রাথমিক আলোচনার ক্লাসে আমরা বুঝিয়েছি। আজকে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা, ক্ষেত্রফল এবং কর্ণ, হ্যাঁ, এই সম্পর্কে একটু ধারণা নিব, তারপরে আমরা অঙ্কেতে চলে যাব। দেখেন, আমরা বেসিকে ফোকাস করব বেশি। আপনি যদি বেসিক জানেন অঙ্ক, আপনি শত শত অঙ্ক নিজেই মানে সলভ করতে পারবেন। খেয়াল করেন, পরিসীমা, পরিসীমা কি, পরিসীমা কি? এটা বর্গক্ষেত্র বলুক, চতুর্ভুজ বলুক, ত্রিভুজ বলুক, যাই বলুক, হ্যাঁ, পরিসীমা হচ্ছে সবগুলো সাইডের দৈর্ঘ্যের যোগফল। সবগুলো সাইডের, মনে করেন যে এই যে এটা একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রে কি হয়, প্রতিটা বাহু সমান। এটা 10 একক হইলে এটাও 10 একক, এটাও 10 একক, এটাও 10 একক, রাইট? তাহলে পরিসীমা কত হবে? এই চারোটা 10-এর মানে সমষ্টি, 4 10 কত, 40। তার মানে পরিসীমা 40 একক। মিটার হইলে মিটার, সেন্টিমিটার হইলে সেন্টিমিটার, রাইট? যাই থাকুক, ওকে। আচ্ছা, তাহলে পরিসীমা মানে বেসিকটা ক্লিয়ার হচ্ছে যে যত বুঝ বলুক, যা সবগুলো বুঝ বা বাহুর সমষ্টি নিলে পরিসীমা। ওকে, পরিসীমা ক্লিয়ার। আমরা দেখবেন যে এই বর্গের ক্ষেত্রে একটা সূত্র আমরা মুখস্থ করি যে বাহু স্কোয়ার, তাই না? কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে বাহু স্কোয়ারটা কোথায় আছে, কোথা থেকে আসছে, এই জিনিসটা একটু ফোকাস করেন যে বাহু স্কোয়ারটা আসলে কোথা থেকে আসছে। বাহু স্কোয়ার, দেখেন, আমি যদি এই যে একটা বর্গক্ষেত্র মনে করেন যে এই বর্গক্ষেত্রটা, তাহলে এই বর্গক্ষেত্রের এটা একটা চতুর্ভুজ বা আয়তক্ষেত্রের মধ্যে চিন্তা করেন, খেয়াল করেন এটা কিভাবে, যে এইটাকে আমি দৈর্ঘ্য ধরি, দৈর্ঘ্য ধরি, ওকে, এটাকে আমি প্রস্থ ধরি, প্রস্থ ধরি। তাহলে প্রস্থ ধরলে এটাকে, তাহলে আয়তক্ষেত্রের সূত্রটা কি ছিল, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, তাইলে দেখেন তো এই দৈর্ঘ্যটাকে আমি এ ধরলাম, এই প্রস্থটাকে আমি এ ধরলাম, যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই সেম, ওকে। তার মানে আমাদের সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ নাকি প্রস্থ, তাহলে দৈর্ঘ্যের জায়গায় এ দেন, প্রস্থের জায়গায় এ দেন। তার মানে এ কি হচ্ছে, এ স্কোয়ার। এ মানে কি, একটি বাহু। এই জায়গা থেকে আসছে হচ্ছে আসলে বাহু স্কোয়ার। বুঝতে পেরেছেন ভাই? বেসিকটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আসেন যে কর্ণ। কর্ণটা কি সেটা ক্লিয়ার করছি। কর্ণটা কি, কর্ণ কি, হ্যাঁ, কর্ণ আপনি যদি এখান থেকে এই যে দুইটা কোণা জোড়া দিয়ে দেন, তাহলে এটা একটা কর্ণ। আবার এই জায়গা থেকে যদি এটা জোড়া দেন, আরেকটা কর্ণ তৈরি হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, খেয়াল করেন, তাহলে এই কর্ণের দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। তাহলে আমি খেয়াল করেন, তাহলে ধরে নিলাম এই বাহুটা এ, তাহলে এইটাও এ, এইটাও এ, এইটাও এ, যদি বর্গ সবগুলো সেম, ওকে। আর এই কর্ণ, কর্ণের ইংরেজিতে ডায়াগোনাল, ডায়াগোনালের ডি ধরলাম, ওকে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, তাহলে আমি এর ডি এর মানটা বের করবো। আচ্ছা, খেয়াল করেন তো, এই যে এইটা, এইটা একটা কি, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? যার এই কোণটা একটা কি, সমকোণ। তাহলে আমি এখানে পিথাগোরাসের নিয়ম অনুযায়ী
খেয়াল করেন পিথাগোরাসের নিয়ম অনুযায়ী আমি কি লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার, এটা লিখতে পারি কিনা? তো খেয়াল করেন এখানে অতিভুজ কত ডি, তাহলে ডি স্কোয়ার, লম্ব কত, লম্ব এটাকে লম্ব ধরেন তাহলে লম্ব এ স্কোয়ার, ভূমি কত এটাকে ভূমি ধরেন তাহলে এ স্কোয়ার। খেয়াল করেন তার মানে এ স্কোয়ার কত হয় 2a স্কোয়ার। আচ্ছা আমার ডি স্কোয়ার দরকার না ডি দরকার দাদু ভাই? কোনটা দরকার? আমার ডি দরকার, তাহলে স্কোয়ারটা ওই পাশে নিতে হবে, তাহলে স্কোয়ারটা এই পাশে নিলে এটা রুট দিয়ে দেন। আচ্ছা দেখেন এখন 2 এর উপরে রুট, এ স্কোয়ারের উপরে রুট আছে, আচ্ছা 2 কে রুট করলে কত হয় 2 মানে 2 রুটই হয়, ঠিক আছে। আর নয়তো যদি আপনি দশমিক দিয়ে ভ্যালু বের করেন 1.14 এরকম কিছু একটা আসবে, দরকার নাই আমি যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। আর এই স্কোয়ারের রুটে কাটা চলে যায়, তার মানে এ হয়। তার মানে দেখেন এই যে কর্ণ ডি সমান হচ্ছে √2a, এটা কিন্তু আমরা অনেকে মুখস্থ করি না? আচ্ছা মুখস্থ করেন কোনো সমস্যা নাই, কিন্তু এই বেসিকটা যেন আপনার জানা থাকে, বুঝতে পেরেছেন দাদু ভাই? এই বেসিকটা জানা থাকে যেন। এই তিনটা জিনিস ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত কমেন্ট করেন। এই তিনটা জিনিস ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত কমেন্ট করেন, ঠিক আছে? অনেক কথা বলতে হয়, মাঝে মাঝে পানি খেতে হবে, ওকে? এই একটা সমস্যা, আমরা যারা কোর্স করাই, হ্যাঁ আমাদের টানা কথা বলতে হয়। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? পরিবারের সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ আচ্ছা এরপরে আসেন, এই তিনটা জিনিস ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিন, তারপরে আমরা নেক্সট চলে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা এরপরে আসেন, এখন আপনারা অঙ্ক আপনারা করবেন, আমি আর অঙ্ক করবো না। এখন একটি বর্গাকার মাঠের পরিসীমা 8 মিটার হলে মাঠের ক্ষেত্রফল কত বর্গ মিটার? খেয়াল করেন বলছে একটা বর্গাকার মাঠ, এর পরিসীমা বলছে কত, এর পরিসীমা কত বলছে? পরিসীমা বলছে 8। তো পরিসীমা মানে কি? পরিসীমা মানে কি এই যে এটা এ এটা এ এটা এ এটা এ, তাহলে পরিসীমা মানে কি? তার মানে এই চারোটার এর যোগফল তাহলে 4a সমান 8, তাই না? তাহলে এ সমান কত, এ সমান কত? 8কে যদি আপনি ভাগ দেন তার মানে 2। আর এটা তো এইভাবে চিন্তা করা লাগে না, পরিসীমা 8 হইলে একটা বাহু 2, একটা বাহু 2 না, একটা বাহু 2 না, আর একটা বাহু 2 হইলে ক্ষেত্রফল কত? দ্রুত বলেন দ্রুত ভাই, অঙ্ক এগুলো করাবো না আমি, এগুলো আপনারা করবেন। অপূর্ব চৌধুরী স্যার কেমন আছেন? আপনার বাবু কেমন আছে? অনেকদিন পর লাইভ করছি স্যার, ফ্যামিলির সবাই অসুস্থ ছিলাম আর মানসিক কিছু সমস্যার ভেতর দিয়ে যাচ্ছিলাম, তাই করতে পারিনি। রেকর্ড ক্লাস করছিলাম এতদিন, আপনাকে আর সবাইকে মিস করছিলাম স্যার। আপনার জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন। আপনিও অনেক সুস্থ থাকুন সব সময়। হ্যাঁ অপূর্ব ভাই, আমি আপনাকে মিস করছিলাম, কারণ আপনি আগে রেগুলার ক্লাস করতেন, লং টাইম আপনাকে আমি পাচ্ছিলাম না। ওকে, তার মানে যেহেতু আমি বাহু পেয়ে গেছি, তাহলে ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে কি যে বাহু স্কোয়ার, তাকে 2 কি স্কোয়ার করলে কত 4 হয়, 4 4 4, এই যে উত্তর আমাদের এটা। বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? বেসিক বুঝলে এসব অঙ্ক আর করতে হয় না। ওকে, ক্লিয়ার কিনা জানাবেন। তারপরে কি বলছে দেখেন, এখানে একটা মজার একটা অঙ্ক রেখেছি। হ্যাঁ দেখেন, একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে প্রথম ও দ্বিতীয় বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? খুব মনোযোগ দিতে হবে, খুব মনোযোগ দিতে হবে, ঠিক আছে? খেয়াল করেন, মনে করেন যে প্রথমে যে বলছেন একটি বর্গের এক বাহু, একটি বর্গের এক বাহু, মনে করেন যে এটা হচ্ছে প্রথম, এই যে বড়টা এটা হচ্ছে প্রথম বর্গ, প্রথম বর্গ এটা। বলছে কি একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তার মানে এইটার এক বাহু যা, এটার এক বাহু যা, এই যে দ্বিতীয় যে বর্গ ইয়াটা আছে, দ্বিতীয়টার পরিসীমা মানে চাইরোটা বাহুর যোগফলের সমান। কথা বলছেন কিনা? যে প্রথমটার এক বাহু দ্বিতীয়টার চারো বাহুর বা পরিসীমার সমান বলছে, মানে কি চারোটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টির সমান। তার মানে চিন্তা করেন এইটার চারটা বাহু মিলিয়ে যা হবে এটার একটা তা হবে, তাই না? আচ্ছা খেয়াল করেন, এখন বলছে কি এদের কর্ণ কর্ণের অনুপাত কত? এখন দেখেন আপনি চাইলে এটা এইভাবে চিত্রের মাধ্যমে ইমাজিন করতে পারেন। দেখেন চিত্রের মাধ্যমে ইমাজিন করতে পারেন এইভাবে, দেখেন একটা কর্ণ, দুইটা কর্ণ, এরকম তিনটা কর্ণ, চারটা কর্ণ, মানে মূলত হচ্ছে কি দেখেন বড়টার কর্ণটা যা,
বড়টার কর্ণটা যদি 4 হয়, যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, বড়টার কর্ণ যদি মানে এরকম 4টা ভাগ হয়, ছোটটার কর্ণ 1 ভাগ, তার মানে অনুপাতটা হবে, দেখেন কি বলছে, প্রথম ও দ্বিতীয়টার অনুপাত লিখতে হবে। তাহলে প্রথমটা 4 হলে দ্বিতীয়টা 1, তার মানে 4:1। দেখেন এখানে প্রথম আর দ্বিতীয়টা যদি আপনি প্যাচ লাগান, একটু উল্টা পাল্টা হয়, অপশনে কিন্তু এটাও আছে, 1:4ও কিন্তু আছে। এটা এটা মানে হচ্ছে এই যে এই এটা হচ্ছে দ্বিতীয়টার অনুপাতটা, যদি আপনি উলট পালট করেন তাহলে দ্বিতীয়টা আগে চলে আসবে, উত্তর ভুল হবে। এখানে যে সিকোয়েন্স আছে, যে প্রথম বর্গটা হচ্ছে বড় বর্গ, দ্বিতীয় বর্গটা হচ্ছে ছোট বর্গ, তাহলে বড় বর্গের কর্ণটা বড় হবে। বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? 1:4 হবে না, এই যে একজন অলরেডি ভুল করে ফেলছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আমি আরেকটা মানে একটা মান ধরে করতেছি, হ্যাঁ। তাহলে যেহেতু এটার পরিসীমা এটার এক বাহুর সমান, তাহলে এটা ধরলাম হচ্ছে, মনে করেন যে এটার পরিসীমা ধরলাম হচ্ছে 8, পরিসীমা 8, হ্যাঁ, এটার পরিসীমা হচ্ছে টোটাল 8, ওকে। তাহলে এটা পরিসীমা 8 হইলে এটার এক বাহু 8, এটার এক বাহু 8, রাইট, এটার এক বাহু 8, খেয়াল করেন। তাহলে এটার পরিসীমা যদি 8 হয়, তাহলে প্রতিটা বাহু কত? প্রতিটা বাহু হচ্ছে মূলত 2 করে, 2 করে, হ্যাঁ। তাহলে এখন আসেন আমি দেখি যে বড় যে বর্গটা, এটার কর্ণ কত? কর্ণ কি দেখলাম? কর্ণ হচ্ছে √2 বাহু, তাহলে হচ্ছে 8√2, 8√2, রাইট, 8√2। আচ্ছা, ছোটটার যে কর্ণ দেখেন, ছোটটার কর্ণ কত হবে? √2, √2, তা হচ্ছে বাহু, বাহু কত? 2। তাহলে এই 2টাকে আমি সামনে দিতে পারি, অথবা এমনি রাখেন। তাহলে এই দুটো অনুপাত করেন, এই দুটো অনুপাত করলে কি হয় দেখেন, এই যে দেখেন এই √2 কাটা চলে যায়, তারপরে এটাকে 2 কাটলে এটা 1 হয়, এটাকে 2 কাটলে এটা 4 হয়, তার মানে 4:1। বুঝতে পেরেছেন? এইভাবে মান ধরেও কিন্তু আপনি করতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছেন? রাজন শাহ, ঠিক আছে, লাভ, স্যার আই এম ফ্রম ইন্ডিয়া, আমি জানি ইন্ডিয়া থেকে। আচ্ছা, তারপরে যাচ্ছি, একটি বর্গাকৃতি মাঠের ক্ষেত্রফল 1 হেক্টর, বাগানটির পরিসীমা কত? খেয়াল করেন, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে মেইন সমস্যা হচ্ছে এই জায়গায়, এই জায়গায়, ঠিক আছে। এটা অঙ্ক না, এটা হচ্ছে গণিতের সাধারণ জ্ঞান, গণিতের সাধারণ জ্ঞানের মতো, তাই না? এটা একটা তথ্য, এটা একটা তথ্য, এটা একটা তথ্য। এই তথ্যটা যদি কারো জানা না থাকে, সে অঙ্কটা করতে পারবে না। এটা একটা তথ্য, অঙ্কটা, এই তথ্য জানা যদি এই তথ্যটা জানা আমারও না থাকে, আমিও করতে পারবো না, কারণ অঙ্কে আমি যতই ভালো। এটা একটা জ্ঞানমূলক জিনিস, তাই না? যে বলছে কি একটি বর্গাকৃতি মাঠের ক্ষেত্রফল 1 হেক্টর, এখন 1 হেক্টর সমান কত বর্গ মিটার, সেটা আমাকে জানতে হবে। এই যে লিখে রেখেছি যে 1 হেক্টর সমান হচ্ছে 10,000 বর্গ মিটার। আচ্ছা, তাহলে 10,000 বর্গ মিটার যদি ক্ষেত্রফল হয়, তাহলে আমি দেখেন এটা এটা প্রতিটা এ, তার মানে ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? এ স্কোয়ার সমান, তার মানে এ স্কোয়ার সমান হচ্ছে 10,000, এ স্কোয়ার সমান 10,000, ওকে। আচ্ছা, খেয়াল করেন এখন এটা, এখন আপনি চিন্তা করেন, এখানে এ স্কোয়ার মানে কি? যে একটি সংখ্যার বর্গ, তাহলে এখানেও একটি সংখ্যার বর্গ আছে। বলেন তো এখানে কোন সংখ্যাকে বর্গ করলে মূলত 10,000 হয়? আচ্ছা দেখেন, আপনি এখানে কয়টা শূন্য আছে? একটা, এখানে এক জোড়া, এক জোড়া, 2 জোড়া, তাহলে এটা আসলে এরকম বোঝায়। খুব মনোযোগ দেন, এখানে এক জোড়া, এই যে দেখেন, আপনি যদি এই দুটার সঙ্গে গুণ করেন তাহলে দেখবেন যে 10,000 আছে। এই যে 2 শূন্য 2 শূন্য 4 শূন্য, এক এক গুণ করলে 1। বুঝতে পেরেছেন? তার মানে মূলত হচ্ছে 100কে স্কোয়ার করলে হয় 10,000, তার মানে এর মান হচ্ছে আসলে মূলত 100, এর মান হচ্ছে 100। বুঝতে পেরেছেন? এর মান হচ্ছে মূলত 100। তাহলে এ যদি 100 হয়, তার মানে এইটাও 100, এইটাও 100, এইটাও 100, এইটাও 100। এখন বলছে পরিসীমা কত? পরিসীমা কত দ্রুত বলেন আপনারা, পরিসীমা কত দ্রুত বলেন প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, এখানে আহাদ ভাই যেটা করছেন যে 1 হেক্টর সমান লিখছেন 4840 বর্গ গজ। আমরা দেখেন, হ্যাঁ, আমরা কেন বর্গ গজে যাই নাই, কারণ এখানে মিটারে আছে। হ্যাঁ, আপনি 1 হেক্টর অনেক মানে একক দিয়ে আপনি এটাকে কনভার্ট করে চিন্তা করতে পারেন। হ্যাঁ, আমরা এখানে 1 হেক্টর সমান আমরা কেন মিটারে গেছি, কারণ এখানে মিটারে আছে, যে পরিসীমা কত মিটার। তাহিদ ভাই, আপনি তো ক্লাসে আছেন, যে লিংকে ঢুকলে কমেন্ট আসছে, শুধু ক্লাস দেখতেছি না। আপনি তো ক্লাসে আছেন, আপনি তো ক্লাসের যে
মানে ভিডিওতেই কমেন্ট করেছেন। আচ্ছা শাওন ভাই, এটা কি বেচের লাস্ট ক্লাস? না 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 না, এটা বেচের লাস্ট ক্লাস না, আরো ক্লাস হবে। 60টা হয়ে গেছে, আরো হবে ইনশাল্লাহ, আরো হবে, আরো প্রায় 8 থেকে 10টা ক্লাস হবে। ওকে, আচ্ছা, তার মানে এটা গেল মানে 400। আবার অন্যভাবে একটু চিন্তা করতে পারেন, খেয়াল করেন যে এটা যদি পরিসীমা ধরেন, এটা হচ্ছে বর্গের পরিসীমা, তাহলে একটা বাহু কত হবে? যদি আমি এটা ধরি, অপশন টেস্ট লাগে, অপশন টেস্ট দিয়ে এটা করতে পারেন যে এটাকে ধরলাম যে পরিসীমা, তাহলে একটা বাহু হবে কত? 4/1 তার মানে 50। 50কে বর্গ করলে কোনোদিন কি 10,000 হয়? 10,000 হয়? হয় না। এটাকে দেখেন, এটা হচ্ছে পরিসীমা, তাহলে এক বাহু হচ্ছে 100। তাহলে এই দেখেন 100কে বর্গ করলে 10,000 হয়, তার মানে এটা হচ্ছে উত্তর। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে দুটা মজার অঙ্ক, হ্যাঁ, এই যে দেখেন, এটা 22 নাম্বার আর একটা হচ্ছে 23 নাম্বার। হ্যাঁ, খুব মজার অঙ্ক, খুব মনোযোগ দিবেন। আচ্ছা, 22 কি বলছে দেখেন, 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তবৃত্ত অঙ্কিত হলো। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? খেয়াল করেন কি বলছে, যে 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে, 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে একটি অন্তবৃত্ত আঁকা হয়েছে। ঠিক আছে, খুব মনোযোগ, যে এই যে বাহু, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। ওকে, এখন বলছে কি, একটা এই যে বর্গের ভেতরে একটা বৃত্ত আঁকা হয়েছে। এখন বলছে কি, বৃত্ত ধারা বর্গের অনধিকৃত, বৃত্ত ধারা অনধিকৃত মানে কি জানেন? মানে দখলের বাইরে চিন্তা করেন, দখলের বাইরে। আচ্ছা, দখলের বাইরে মানে কি? দেখেন এই যে বর্গক্ষেত্রটা, এর কোন কোন জায়গা মূলত বৃত্তটা দখল করতে পারে নাই? যেমন এই জায়গাগুলো, এই কোণাগুলো, এই কোণাগুলো, এই কোণাগুলোর বলছে কি ক্ষেত্রফল বের করতে, এই কোণাগুলোর ক্ষেত্রফল বের করতে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাইলে কি করতে হবে? প্রথমে আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে কি করব? এই যে এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করব। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি বৃত্তের ক্ষেত্রফলটা মাইনাস করে দিই, তাহলে এই কোণাগুলোর ক্ষেত্রফলের মানে ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে খেয়াল করেন তো, এইটার ক্ষেত্রফল কত? এটার ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার, 2 কে স্কোয়ার করলে কত হয়? 2 কে স্কোয়ার করলে হয় 4, তাহলে 4। ওকে, আচ্ছা, এখন আসেন, এই যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। খুব মনোযোগ দেন। এখন এখানে পাই দরকার, পাই মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা কি ব্যাসার্ধ জানি? জানি না। কিন্তু এটা চিন্তা করেন তো, একটা জিনিস, ব্যাসার্ধ জানেন না, কোনো সমস্যা নাই। এটা চিন্তা করেন তো, আমি মনে করেন যে এটা কেন্দ্র, এই এখান থেকে এতটুকু দূরত্ব, এই এটা মানে কি? এটা মানে হচ্ছে বেশ, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ অর্ধেকটা, নাকি? অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে আর, ব্যাসার্ধ অর্ধেকটা হচ্ছে আর। ওকে, আচ্ছা, খেয়াল করেন, খুব মনোযোগ দিতে হবে। এখান থেকে এ পর্যন্ত দূরত্বটা কত বলেন তো? এখান থেকে এতটুক যা, এখান থেকে এতটুক টানা, এটা 2 না? এই যে এই ডিস্টেন্সটা 2 না? 2 সেন্টিমিটার না? এই ডিস্টেন্সটা 2 সেন্টিমিটার না? আচ্ছা, 2 সেন্টিমিটার হলে এটা তো ঠিক কেন্দ্র মাঝখানে, তাহলে এটা 1, এটা 1, ঠিক কিনা? 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, রাইট? এতটুকু বুঝছেন কিনা যে এটা 1 করে? ওকে, আচ্ছা, তার মানে আমার এই যে ব্যাসার্ধ, এটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে আমি এখানে কি করতে পারি? এই যে পাই আর স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার করলে কি হয়? 1ই হয়। তার মানে এটা হচ্ছে আসলে এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে মাত্র পাই। তাহলে আমরা কি করতে পারি? এই যে অনধিকৃত ক্ষেত্রফল, অংশের ক্ষেত্রফল কত? সেটা হচ্ছে এই যে 4 মাইনাস পাই, বা এইভাবে দিলে বাংলায় লিখলে 4 মাইনাস পাই। কোথায় আছে 4 মাইনাস পাই? এই যে এটা 4 মাইনাস পাই। বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা জানাবেন। 4 মাইনাস পাই। ক্লাসে দুষ্ট বালক বালিকারা কোনো উল্টাপাল্টা কথা বলা দরকার নেই, জাস্ট ক্লাসে মনোযোগ দেন। ওকে, আচ্ছা, তার মানে এটা গেল একটা। এরপরে আসেন, এরপরে অঙ্কটা 23 নাম্বারটা কি বলছে দেখেন, ওইটার উল্টা কনসেপ্ট, যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? খেয়াল করেন, 35তম বিশেষে আসছে এটা। এটা কি বলছে? 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ, তাহলে এইটা হচ্ছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ, নাকি ব্যাসার্ধ বলছে না?
তার মানে চিন্তা করেন এই আর সমান হচ্ছে এটার 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু, এই 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ, 4টি বাহু আর বৃত্তটি, তার মানে এই কোন অঞ্চল বলছে জানেন, এই অঞ্চলগুলো 4টি বাহু এবং বৃত্ত দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, এই যে এই অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোর ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে এটা কি করতে হবে, প্রথমে বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে, বৃত্তের ক্ষেত্রফল বের করে আমরা কি করব, এরপরে এই যে বর্গের ক্ষেত্রফল বের করবো। তাহলে বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি বর্গটাকে বাদ দিয়ে দেই তাহলে এই যে অংশগুলোর ক্ষেত্রফল পেয়ে যাবো, রাইট? বুঝতে পেরেছেন দাদু ভাইরা সবাই? অপূর্ব ভাই লাস্ট ক্লাস ফার্স্ট ক্লাস নাই, করতে থাকেন। আচ্ছা খেয়াল করেন, তাহলে আমরা এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করতেছি, এই বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে এখানে পাই আর কত, আর হচ্ছে 2, তার মানে 2 স্কোয়ার করলে হচ্ছে 4 হয়, তার মানে এটা হচ্ছে 4 পাই, 4 পাই। ওকে আচ্ছা, এখন আসে এইটার আমার এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বর্গের ক্ষেত্রফলটা, এগুলা কিন্তু লিখিত পরীক্ষায় আসার মতো বর্গের ক্ষেত্রফল। ওকে আচ্ছা, বর্গের ক্ষেত্রফলের জন্য খুব মনোযোগ দেন, আমার এই ক্ষেত্রফলের জন্য কি লাগবে, বাহু লাগবে, বাহু। ওকে বাহু তো আমি জানি না, আচ্ছা আমি কি জানি, খেয়াল করেন তো একটা জিনিস, এই যে এখান থেকে এতটুকু, এটা কি, এটা কি, এটা হচ্ছে ব্যাস, এটা কি ব্যাস, ব্যাস। তাহলে এটা ঠিক অর্ধেক যদি ধরি, খেয়াল করেন আপনি, আমার দেওয়া আছে কি যে ব্যাসার্ধ দেওয়া 2, তাহলে এটা 2, এটা 2, তার মানে টোটাল ব্যাসটা কত, ব্যাস হচ্ছে টোটাল ব্যাসটা কত, এই ব্যাসটা কত, এটা হচ্ছে ব্যাসটা, খুব মনোযোগ, এটা হচ্ছে 4। আচ্ছা খেয়াল করেন তো, এইটা হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে এই বৃত্তের ব্যাসটা খেয়াল করে, খুব মনোযোগ দেন, বৃত্তের ব্যাস, আবার এটা কর্ণ না, বর্গের কর্ণ না, এই বর্গটা কর্ণ না, রাইট? তাহলে আমরা কি জানি, কর্ণের ক্ষেত্রফলটা কি জানি, দেখেন তো, কর্ণের দৈর্ঘ্যটা কি জানি, √2a, √2a। তাহলে এটা হচ্ছে প্রতিটা আমি এ ধরছি, এ ধরছি, ওকে প্রতিটা আমি এ ধরছি, ওকে √2a। তারপর হচ্ছে কর্ণ কত এখানে, 4। আচ্ছা এখন আমি, আমার দরকার কি ক্ষেত্রফল বের করা, তাহলে ক্ষেত্রফল মানে কি a স্কোয়ার দরকার, তাই না? ক্ষেত্রফল মানে a স্কোয়ার দরকার। তাহলে আমি দেখেন এই উভয় পাশকে আমি স্কোয়ার করছি, উভয় পাশকে আমি স্কোয়ার করছি, স্কোয়ার করেন, স্কোয়ার করলে কি হয় দেখেন, এই যে এই স্কোয়ারটা √2 উপর আছে, তার মানে √2 উপর স্কোয়ার থাকলে 2 থাকে, গুণ a স্কোয়ার, তারপরে 4 কে স্কোয়ার করলে হচ্ছে 16। এখন দেখেন a স্কোয়ারটা এক পাশে রেখে আমি যদি 16কে 2 দিয়ে ভাগ দেই, তার মানে আসতেছে হচ্ছে 4, তার মানে আমার কি আসলো, a স্কোয়ার সমান হচ্ছে 8 আসলো, a স্কোয়ার সমান হচ্ছে 8, 16কে 2 দিয়ে ভাগ দিলে 8 আসে, ওকে 8। এখন তার মানে আমি কি করব, বৃত্তের ক্ষেত্রফল, হ্যাঁ আমি কি করব, এই যে বৃত্তের ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা মাইনাস করে দিব, তার মানে আমার কি হচ্ছে 4 পাই মাইনাস 8। বুঝতে পেরেছেন দাদু ভাইরা সবাই, বুঝতে পেরেছেন? 4 পাই মাইনাস 8 এটা, হ্যাঁ 4 না, এই যে 16কে 2 ভাগ দিলে কত হয়, 8 হয়। সুলতান আক্তার বলছে ভাইয়া আমি তো কয়েকদিন হলো জয়েন করেছি, দ্বিতীয় ক্লাস কেমনে করব? আপনি যারা নতুন ব্যাচে জয়েন করেছেন তারা এই ব্যাচে তো সবই ভুনাস আপনার জন্য, এই ব্যাচে আপনি যা বুঝতে পারেন তাই লাভ। আপনি তো নতুন ব্যাচে আবার এক থেকে সব করবেন, এই ব্যাচে আপনার রেকর্ড ক্লাস আছে, চাইলে এক থেকে সিরিয়ালে করতে পারেন, লাইভ ক্লাস করতে পারেন, এই ব্যাচটা তো সম্পূর্ণ বোনাস আপনার জন্য। আচ্ছা হাসান বিন হাফিজ বলছে 4 স্কোয়ার কেন নিলাম, 4 স্কোয়ার কেন নিলাম বলছি না, এই যে কর্ণ, এই কর্ণের সূত্র কি, √2a। দেখেন কর্ণ মানে কি √2a, তো এই কর্ণটা কত বলছে না, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে এইটা 2, এটা 2, তার মানে কর্ণটা কত হচ্ছে, এটা কর্ণ মানে এই যে লিখছি বৃত্তের ব্যাসটাই হচ্ছে এই বর্গের কর্ণ, তাহলে এটা সমান 4। তাহলে আমার এই যে আমার ক্ষেত্রফল a স্কোয়ার দরকার, ক্ষেত্রফল a স্কোয়ার দরকার, তার মানে এটাকে আমি পুরোটাকে ইয়া করছি, উভয় পাশকে আমি বর্গ করছি, উভয় পাশকে বর্গ করে, বুঝতে পেরেছেন কিনা, বর্গ করে, উভয় পাশকে বর্গ করে, বর্গ করে, ওকে। স্যার 2 স্কোয়ার কোথায় গেল, 2 স্কোয়ার কোথায় যাবে, এই যে 2 স্কোয়ার কোথায় যাবে, a স্কোয়ার কোথায় গেল,
বুঝতে পেরেছেন? অনেকে একটু দুর্বল রয়েছেন, তাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে, সেকেন্ড টাইম ক্লাসগুলো করবেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা কি বলছে 24 কি বলছে, যে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ। খুব মনোযোগ দিতে হবে। দেখেন, একটি সরলরেখার উপর বলছে কি, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র, মনে করেন যে এইটা একটা সরলরেখা, এই যে এখান থেকে এতটুকু, এটার উপরে বড় বর্গটা আঁকছি, ওকে, এটা আঁকছি। বলছে, তারপর বলছে কি, এই রেখা অর্ধেকের উপর অঙ্কিত, অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ। তাহলে এটার অর্ধেক এতটুক, এটা এতটুক, এটার উপরে বর্গক্ষেত্র আঁকলে এটা পাই। আচ্ছা, এখন আপনি চিন্তা করে দেখেন তো, যে বড় বর্গটা ছোট বর্গটার কত গুণ মূলত দেখেন তো। দেখেন, এখানে একটা, আপনি চাইলে এখানে এরকম আরেকটা আঁকতে পারবেন, তাহলে এখানে একটা, এখানে একটা, চাইলে আবার এই জায়গায় আরেকটা আঁকতে পারবেন, এই জায়গায় আরেকটা আঁকতে পারবেন। মূলত দেখেন যে বড় বর্গটা হচ্ছে ছোট বর্গের 4 গুণ, 4 গুণ না, তাহলে এটা হচ্ছে 4 গুণ। এটা কিন্তু এইভাবে মানে ইমাজিন করেই কিন্তু উত্তর করা যায়, বুঝতে পেরেছেন? অথবা আপনি মান ধরে করতে পারেন, যে মনে করেন যে একটি বলছে কি, একটি রেখার উপর আপনি প্রথমে বর্গ আঁকবেন, তাহলে ধরেন রেখাটি হচ্ছে, ফর এক্সাম্পল রেখাটি হচ্ছে 4, তাহলে 4-এর উপরে বর্গ আঁকলে কত হয়, তাহলে 4 স্কোয়ার মানে কি 16। আচ্ছা, তারপরে আসেন, তাহলে এরপরে এর অর্ধেক, এর অর্ধেক 4-এর অর্ধেক কত, 2, তাহলে 2-এর উপর যেটা বর্গ আঁকেন, তাহলে 2 স্কোয়ার, তাহলে কত হয়, এটা 4 হয়। তাহলে দেখেন তো, এটা হচ্ছে বড় বর্গের ক্ষেত্রফল, এটা হচ্ছে ছোট বর্গের ক্ষেত্রফল, এটা যেটা কত গুণ দেখেন তো, 4 গুণ না, 4 গুণ না ভাই, 4 গুণ কিনা বলেন তো? 3 গুণ না, 3 গুণ না, 4 গুণ। শ্রমিক দাস ভাই, 4 গুণ হবে। ওকে, আচ্ছা, এটা নাম্বারিং একটু ওভারল্যাপ হয়ে গেছে, এটা 24, নো প্রবলেম। হুম, এটা 24.1 দিয়ে দেন, এটা 24.1 দিয়ে দেন, আগেরটাও 24, এটাও 24.1 দেন। তাহলে কি হচ্ছে, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। দেখেন, এইটা হচ্ছে একটা বাহু মানে বর্গক্ষেত্র, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 ফুট, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 ফুট, তাহলে 8 ফুট, ওকে, 8 ফুট। বলছে কি, এর কর্ণের উপর অঙ্কিত অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে এই যে কর্ণ, এটা হচ্ছে কর্ণ, এই যে দেখেন আমি দেখাইছি একবার সুন্দর করে, যে এই কর্ণের উপর বর্গক্ষেত্র আঁকাইছি, ঠিক না? তাহলে এরকম ব্যাপারটা বলছে, তাহলে এইটার ক্ষেত্রফলটা কত, এটার ক্ষেত্রফলটা কত আপনাকে বের করতে বলছে, রাইট? আচ্ছা, তাহলে এটার দেখেন তো, এই যে নতুন যে আমি এই কর্ণের উপরে যে বর্গক্ষেত্র রাখছি, তাহলে এটা এক বাহু মানে কি, এক বাহু মানে হচ্ছে এই কর্ণটা, এক বাহু মানে হচ্ছে আগের কর্ণটা। আচ্ছা, তাহলে আমার এটার কর্ণটা বের করতে হবে, তাহলে এটা হচ্ছে 8, এটা 8 না প্রতিটা বাহু, তাহলে এটা কর্ণ কত, হ্যাঁ কর্ণ কত, কর্ণ হচ্ছে √2a, তাহলে এখানে a মানেই তো 8 নাকি, তাহলে √2 8, খেয়াল করেন, তার মানে 8√2, 8√2। আচ্ছা, এই 8√2 কি, 8√2 হচ্ছে এই প্রতিটা বাহু, এই প্রতিটা বাহু কি 8√2 না, এটাও তো 8√2, 8√2। আচ্ছা, এখন দেখেন, আপনি যদি খুব মনোযোগ দেন, যদি এটাকে যদি আপনি ইয়া করেন, এই স্কোয়ার করেন, তাহলে এটা ক্ষেত্রফল বের করতে হলে কি করতে হবে, এই 8√2 কে আমার কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তাহলে এটাকে স্কোয়ার করেন, তাহলে দেখেন তো 8 কে স্কোয়ার করলে কত হয়, 64, আর এই রুট স্কোয়ার কাটা চলে যায় 2, তার মানে 64 দোকানে কত, 128, 64 দোকানে কত, 128। বুঝতে পেরেছেন কিনা? আমাদের ক্লাস হয়ে যায়, এটা কোনো সমস্যা নাই, কারণ ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী প্রতিটা লাইভ ক্লাস 30 দিন পরে ডিলিট হয়ে যায়। আমি এখানে আপনার এই ক্লাস মানে রেকর্ড করার জন্য প্রায় 3 লক্ষ টাকার উপরে সেট আপ আমার, হ্যাঁ না, আমি কিন্তু ফোন দিয়ে লাইভ নিতে পারতাম। আমার এখানে সামনে হচ্ছে প্রায় 3 লক্ষ টাকা দামের ক্যামেরা, তারপর হচ্ছে এখানে হচ্ছে আবার পিসি, সব কিছু মানে রেকর্ড করি হচ্ছে, যেন ক্লাসটা হাই কোয়ালিটির থাকে, রেকর্ড করতে পারি, বুঝতে পেরেছেন? প্রফেশনালের জন্য 128। আচ্ছা, এখানে একজন যেমন হচ্ছে বাসন্তী, তিনি কমেন্ট করেছেন, স্যার এক পাশে স্কোয়ার দিয়ে রোড কাটা যায় স্যার,
এই রুট কাটার বিষয়টা আপনি আমাদের প্রাথমিক ক্লাসগুলো করলে বুঝবেন যে কিভাবে রুট স্কোয়ারে কাটা যায়। যদি কোনো সংখ্যার উপরে রুট থাকে যে 2, এটাকে স্কোয়ার করলে রুটটা কাটা যায়। এটা কিভাবে কাটা যায় সেটার প্রাথমিকের বেসিকে আলোচনা করেছি। হ্যাঁ, এখন জাস্ট এটা মাথায় রাখেন। স্যার কর্ণটা বোঝান, আমার কর্ণ বুঝতে একটু সমস্যা হয়। মুন্নি হক আপনি শুরুতে আসা উচিত ছিল, কর্ণ আগে বুঝিয়ে ফেলেছি। ওকে, আচ্ছা 25 নাম্বার, একটি বর্গাকার বাগানের চারপাশ দিয়ে ঘিরে 2 মিটার প্রস্থ বিশিষ্ট রাস্তা আছে। রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল 196 বর্গ মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? উপসহকারী প্রকৌশলী হবে এটা, উপসহকারী প্রকৌশলী 2021। ওকে, আচ্ছা খেয়াল করেন এই প্রশ্নটা আমি অনলাইনে দেখলাম 2 জায়গায় ভুল আছে। হ্যাঁ, এটা আমি একদম সঠিক ব্যাখ্যাটা দিচ্ছি। এই টাইপের অঙ্ক আমি অলরেডি করিয়েছি। দেখেন, একটি বর্গাকার বাগানের চারপাশ দিয়ে 2 মিটার প্রশস্ত রাস্তা আছে, 2 মিটার প্রশস্ত রাস্তা আছে, ঠিক আছে, রাস্তা সহ বাগানের। তাহলে এইটা, এই যে দেখেন, এইটা হচ্ছে 2 মিটার, এইটা হচ্ছে 2 মিটার, এইটা হচ্ছে 2 মিটার, রাইট, 2 মিটার। তাহলে তারপরে বলছে কি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল হচ্ছে, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল এইটা। তার মানে কি রাস্তা সহ চিন্তা করতে গেলে কি এই যে এই বড়টার ক্ষেত্রফল হচ্ছে, বড়টা ক্ষেত্রফল কত হচ্ছে? 196। তাহলে এই প্রতিটা বাহু এ ধরেন, এ এ এ, রাইট, এ। আচ্ছা, তাহলে খেয়াল, খুব মনোযোগ দেন। তাহলে এটা যদি এ হয় তাহলে আমি এখানে দেন, তাহলে এ স্কোয়ার সমান হচ্ছে 196। আচ্ছা, এখন দেখেন, তাহলে এ কে যদি আমি এই পাশে রেখে এই যে 96 কে যদি রুট করি, তাহলে 96 কে রুট বা বর্গমূল করলে কত হয় জানেন? 14। এই যে 1 থেকে 20 পর্যন্ত বর্গ শিখতে হবে, তাহলে আপনি এটা জানবেন যে 14 কে বর্গ করলে হচ্ছে 196, তাহলে 96 কে রুট করলে হবে 14। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আসেন, তাহলে খেয়াল করেন একটা জিনিস, তার মানে এই যে বাহুটা, এই বাহুটা হচ্ছে আমার এখান থেকে এতটুকু 14, এই প্রতিটা 14, তাই না? প্রতিটা 14। এখন খেয়াল করেন, যদি এটা 14 হয় এই জায়গা, তাহলে এই যে এই শুধু ইয়াটা খেয়াল করেন, হলে রাস্তার ক্ষেত্রফল কত? তাইলে আমরা এই ক্ষেত্রে যেটা করতে হবে, আমরা অলরেডি আমাদের আগের আলোচনা এটা বলছি, বড় যেই বর্গ যেটা ক্ষেত্রফলটা আমরা এখানে আছে এটা, তাইলে আমরা এখন ছোট বর্গের ক্ষেত্রফল বের করতে হবে। ছোট বর্গের ক্ষেত্রফল বের করতে হলে কি জানতে হবে? বাহু জানতে হবে। তাহলে এই জন্য আমি কিন্তু আগে বাহু বের করছি, বড়টার বাহু বের করছি। এখন ছোটটার বাহু কিভাবে বের করি দেখেন, এইটা হচ্ছে টোটালটা হচ্ছে 14, তাহলে এখানে 2 চলে গেছে, এখানে 2 চলে গেছে, তার মানে এটা কত হয় বলেন তো? 14 থেকে এদিকে 2, এদিকে 2 চলে গেলে 10 থাকে না? তার মানে প্রতিটা বাহু হচ্ছে, এটা ভিতরেরটা প্রতিটা বাহু 10, প্রতিটা বাহু 10 হলে তাহলে ক্ষেত্রফলটা কত? 10 10 100, 10 কি স্কোয়ার করেন, তাহলে 100। তাহলে বাহিরের ক্ষেত্রফল মানে রাস্তা সহ ক্ষেত্রফল হচ্ছে 196, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হচ্ছে 100। কারণ এইটা যদি আপনি বিয়োগ করেন তার উত্তর আসতেছে 96, উত্তর আসতেছে 96। বুঝতে পেরেছেন? এইটা উত্তর হচ্ছে, এখানে আমাদের উত্তর নেই, উত্তর হবে 96। ওকে, কিন্তু কোথাও কোথাও ভুল উত্তর দেওয়া আছে, এটা খেয়াল রাখবেন, এটা হবে না। ওকে, এটা ভুল উত্তর দেওয়া আছে কোথাও কোথাও, আপনি গুগলে সার্চ দিলে কিছু ওয়েবসাইটে এটা আসে না, উত্তর এটা ভুল, 52 ভুল। কেন ভুল সেটা বলি। এটা যেটা করছে অনেকে, যে 2 মিটার প্রস্থ বিশিষ্ট রাস্তা ধরছে, তাইলে 14 থেকে, অনেকে যেটা করছে যে 14 থেকে শুধু 2 বাদ দিছে, তাহলে 12 থাকে। তাহলে এইটা ধরছে যে 12, তাহলে 12 কি স্কোয়ার করলে কত হয়? 144। তাহলে এই যে 196 থেকে 144 মাইনাস করলে থাকে হচ্ছে আপনার 52 থাকে। এটা ভুল। কারণ হচ্ছে কি রাস্তার 2 পাশেই যাবে। রাস্তা কি বলছে দেখেন, যে একটি বর্গাকার বাগানের চারপাশ ঘিরে বলছে, চারপাশ ঘিরে বলছে ভাই, চারপাশ ঘিরে বলছে, এক সাইড থেকে বলে নাই। যদি এরকম এক সাইড থেকে ধরেন তাইলে ঠিক আছে, যে 2 বাদ দিলেন, আপনাকে এই 14 থেকে 4 বাদ দিতে হবে। বুঝতে পেরেছেন? 52 উত্তর হবে না। আর জামিউল ইসলাম বলছে প্রাইমারির জন্য এই ম্যাথগুলো করতে হবে। অবশ্যই, প্রাইমারিতে মিনি বিসিএস এর চেয়ে প্রাইমারির অঙ্ক অনেক কঠিন আসে। কই আছেন আপনি ভাই? প্রাইমারির অঙ্ক এর চেয়ে কঠিন আসে, এগুলো তো সহজ অঙ্ক, অবশ্যই করতে হবে। সৌমিক দাস বলছে স্যার 2 চলে গেছে, বিষয়টা বুঝি নাই স্যার। আমি নতুন ভর্তি হয়েছি, 46 ক্লাস ডিলেট হয়ে গিয়েছে, একটু দেখবেন দয়া করে। 46 নাম্বার ক্লাস আপলোড দিয়েছি, হ্যাঁ, আপনি ফিচারে পেয়ে যাবেন। 2 যেটা 2 মানে কোথায় গেছে, 2 2 4 কোথায় গেছে যারা বোঝেন নাই, আগের ক্লাসটা করবেন। আগের ক্লাসে এটা বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি, হ্যাঁ, আগের ক্লাসটা করবেন। এর পরের অঙ্কটা কি বলছে দেখেন, যে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6√2,
একক হলে উহার পরিসীমার অর্ধেক কত, খেয়াল করেন। তাহলে আমরা একটা বর্গ চিন্তা করেন, এই যে বর্গ একটা চিন্তা করেন, তাহলে বর্গের কর্ণের দেওয়া আছে হচ্ছে 6√2। তাহলে বলছে উহার পরিসীমার অর্ধেক কত, তাহলে এটা পরিসীমা বের করতে কি করতে হবে? আচ্ছা আমরা কর্ণ কি জানি দেখেন তো, কর্ণ সমান কি জানি? √2a, তাই না? তাহলে এই √2a হচ্ছে কর্ণ, তাহলে এটা দেওয়া আছে 6√2। ওকে, তাহলে খেয়াল করেন এটা আমি কাটতে পারি, তাহলে এ সমান কত পাইলাম? এ সমান পাইলাম হচ্ছে 6। এ মানে কি? এ মানে হচ্ছে একটি বাহু। ওকে, তাহলে প্রতিটি বাহু 6, প্রতিটি বাহু 6, প্রতিটি বাহু যদি 6 হয়, খেয়াল করেন, তাইলে এই টোটাল পরিসীমাটা কত? তাহলে 424, পরিসীমাটা কত হয়? 424। আচ্ছা কি বলছে এখানে? পরিসীমার অর্ধেক। তাহলে অর্ধেক বের করতে হলে জাস্ট 2 দিয়ে ভাগ দিয়ে দেন, তাহলে উত্তর হচ্ছে 12। উত্তর হচ্ছে 12। বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? উত্তর হচ্ছে 12। কারণ কি? পরিসীমার অর্ধেক বলছে। তাইলে এইভাবে আমরা কি করলাম, যে এই কর্ণের ইয়াটা ধরে, যে √2a সমান হচ্ছে কর্ণ ধরে, এই √2 কাটা, তার মানে a পেয়ে গেলাম। কিন্তু বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? এরপরে আসেন, একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 30% ও 20% বাড়ানো হলো। নতুন ক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্বের তুলনায় শতকরা কত বাড়বে? এটা 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 পারবেন না? অলরেডি কিন্তু কালকে এইটা বের করিয়েছি, যেটা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র কি হবে? আমরা বলছি কি দৈর্ঘ্য এবং প্রস্থ, একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ 30% এবং 20% বাড়ানো হলো। তাহলে এটা ধরি 10, তাহলে প্রস্থ ধরেন 10, এটা 30% মানে কত? 3। এটা 20% বাড়লে, বাড়বে হচ্ছে 2। খেয়াল করেন, আগের অঙ্ক যারা বুঝবেন তারা বুঝবেন সহজে। 10% মানে হচ্ছে 1, 30% এটাকে দৈর্ঘ্য ধরছি, তাহলে 30% মানে 3 মানে এটা 13 হবে। আর এখানে দেখেন 20% বাড়বে প্রস্থটা, তাহলে প্রস্থ 20%, 10-এর 20% মানে 2, তার মানে এটা হবে 12। এখন এই দুটা গুণ করলে কত হয়? এই দুটা গুণ করলে কত জানেন? আপনি এইটা চিন্তা করবেন কিভাবে জানেন? এই যে 13 আর 12 গুণ না, এটা কি স্মার্টলি কিভাবে চিন্তা করবেন? এইভাবে। তার মানে কি 13-কে 10 গুণ, সাথে যোগ করবেন 13-এর 2 গুণ। 13-এর 10 গুণ কত? 130। তাহলে 13-এর দ্বিগুণ কত? 26। 130 আর 26-এ কত? 156। 156। ওকে, আচ্ছা তারপরে আসেন রম্বস। আচ্ছা দেখেন, রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সরাসরি চাকরি পরীক্ষা আসে। সূত্র কোনটা? সূত্র হচ্ছে আমরা যেটা বই খুললে পাবেন, যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, খুব মনোযোগ। এখন এইটা আপনি দেখে গেছে কোন কারণে ভুলে যেতে পারেন, তার বেসিকটা কি খেয়াল করেন। যে এটা ধরি আমি, মনে করেন যে এই এই যে কর্ণটা, খেয়াল করেন, এই কর্ণটা হচ্ছে মনে করেন যে D1, এই কর্ণটা হচ্ছে D2। ওকে, আচ্ছা প্রথমে এই জিনিসটা জানেন যে এই যে রম্বসের যে কর্ণগুলো পরস্পরকে মানে সমান ভাগে ভাগ করে। মনে করেন যে এই কর্ণটা, সাদা কর্ণটাকে হলুদ কর্ণটা সমান 2 ভাগে বিভক্ত করছে, আবার এই হলুদ কর্ণটাকে সাদা কর্ণটা সমান 2 ভাগে বিভক্ত করছে, এবং এখানে 4টি ত্রিভুজ তৈরি হয়েছে। 1টা 2টা 3টা 4টা, 4টি ত্রিভুজ সমান, 4টি ত্রিভুজের সমান। খেয়াল করেন, তাইলে এই যে এতটুক কত বলেন তো? এতটুক হচ্ছে হাফ D1, এটা হচ্ছে হাফ D1, এটা হচ্ছে হাফ D2, এটা হচ্ছে আবার হাফ D2। ওকে, আচ্ছা খেয়াল করেন, এরপর আরেকটা জিনিস হচ্ছে কর্ণগুলো পরস্পরকে লম্বভাবে ছেদ করে, তাইলে চিন্তা করেন তো, আমি যদি নাম দিই ABCD, খুব মনোযোগ দেন। তাহলে এই যে ত্রিভুজটা, আর এই ছেদ করছে মনে হচ্ছে ও বিন্দুতে, তাইলে এখানে ত্রিভুজ AUB এর ক্ষেত্রফলটা কত হবে? খেয়াল করেন, আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে দেখেন তো, আপনি এটাকে ভূমি ধরেন, তাহলে এটা কত? এটা হচ্ছে D2/2। এটা হচ্ছে ভূমি। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে D1/2। এখন দেখেন, এটা হচ্ছে কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল।
এরকম এখানে 4টা আছে, তাহলে 4টা পাইতে হলে কি করতে হবে, এটাকে 4 দিয়ে গুণ দিতে হবে। এখন খেয়াল করেন, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। তার মানে দেখেন তো, আমি যদি কাটি এই 2 দোকানে 4, তাহলে এটা কাটা চলে যায়, তাই না? আচ্ছা খেয়াল করেন, তাহলে রইল কি আমার হাফ ইন্টু D1 ইন্টু D2, রাইট? তাহলে এখানে কি এই D1 D2 কি কর্ণ না? D1 D2 কি কর্ণ না? তার মানে এই জন্যই লেখা হয় যে কর্ণের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। এই সূত্রের ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন? এই সূত্রের ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন? আগের অঙ্কে 10 কিভাবে আসলো, আপনি অঙ্ক মনোযোগ দিবেন। 10 ধরে নিয়েছি, আপনি এর আগের ক্লাসটা করেন নাই, এটা 10 ধরে নিয়েছি আমরা, বুঝতে পেরেছেন? আপনি যা ইচ্ছে ধরতে পারেন, আপনি 100 ধরেন, কোনো সমস্যা নেই। মাঝখান থেকে যারা ক্লাস করছেন তারা অনেক কিছু বুঝবেন না, হ্যাঁ, সিরিয়ালে ক্লাস করতে হবে। এই জন্যই বলছি রেকর্ড ক্লাসগুলো তো পেয়েছেন, যারা পরেও ভর্তি হয়েছেন রেকর্ড ক্লাসগুলো করেন। ওকে, তার মানে কর্ণদ্বয়ের ব্যাখ্যাটা দিলাম, তারপরে আসেন এখন অঙ্ক আপনারাই করবেন, এখানে অঙ্ক করার কিছু নাই। একটি রম্বসের কর্ণদ্বয় 40 ও 60 সেন্টিমিটার হলে রম্বস এর ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফল কত? তার মানে কি হাফ গুণন 40 গুণন 60, 40 গুণন 60 যদি কাটেন তাহলে 20 হয়, 20 আর 60 গুণ করলে কত? 6 দোকানে 12, 6 দোকানে 12, 2 শূন্য 1200, 1200। এগুলো কোনো অঙ্ক নয়, এগুলো কোনো অঙ্ক নয়, সূত্র জানলে এগুলো কোনো অঙ্ক নয়। একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার হলে অপর কোণের দৈর্ঘ্য কত? এটা করাচ্ছি, দেখেন। তাহলে ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে কি? কর্ণদ্বয়ের গুণফল। তাহলে একটি কর্ণ হচ্ছে 10, অপর কর্ণটি ধরে নিলাম x, অপর কর্ণটি কত? x, তাহলে এই x এর মান বের করতে হবে। ক্ষেত্রফল কত? 120। তাহলে দেখেন এটা যেটা কাটলে কত হয়? 5 হয়। তার মানে এখানে 5x, 5x। এখন দেখেন এখানে, তার মানে 5x, তার মানে 5x সমান হচ্ছে 120, রাইট? 120। এখন আপনি 5 দিয়ে ভাগ দিলে কত হয়? 5 দিয়ে ভাগ দিলে কত হয়? দেখেন 100কে যদি 5 ভাগ করেন 20, আর যদি 20কে 5 ভাগ করেন 4, তার মানে হবে এটা 24। তার মানে x মানে 24। তার মানে অপর কর্ণটি কত ধরে নিয়েছিলাম? এই যে অপর কর্ণটি কত? 24। স্যার নেটওয়ার্ক সমস্যা, তাই কথা কেটে কেটে আসে। আমার এখানে কথা কেটে কেটে আসে? সুহেল খালাসি ভাই যে কথাটা বলেছে, এটা কি সবাইকে আমার কথা কেটে কেটে পাচ্ছেন? একটু জানাবেন তো, কথা কেটে কেটে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, এই যে মোসাম্মদ সুলতানা আক্তার, আপনি আজকে জয়েন করছেন, তো আপনি তো বুঝবেনই না, এটা স্বাভাবিক। আপনি রেকর্ড ক্লাস 1 থেকে করেন না কেন? আপনি তো ভর্তি হয়েছেন লেট করতে, আপনি যদি এই ব্যাচের শুরুতে ভর্তি পাইতেন। আপনি নতুন ব্যাচের স্টুডেন্ট, যেই ব্যাচটা আমাদের সামনে ক্লাস শুরু হবে, তাহলে এখন আপনি রেকর্ড ক্লাসগুলো করেন। একদম ক্লিয়ার? ওকে, তো চলুন 31 নাম্বার কি বলছে? কোন রম্বসের একটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 13 সেন্টিমিটার ও 24 সেন্টিমিটার। রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খেয়াল করেন, মানে বেসিক ক্লিয়ার না থাকলে এই ধরনের অঙ্ক কেউ পারবে না। অঙ্ক সহজ, কিন্তু বেসিক ক্লিয়ার না থাকলে এটা হচ্ছে মহা কঠিন, মহা কঠিন। হিমালয়ের পর্বতের মতো আপনার কাছে অনেক বড় মনে হবে, কিন্তু বেসিক বুঝলে এগুলো হচ্ছে পানিবাদ। বলছে কি একটি কর্ণ হচ্ছে, কি বলছে? একটি বাহু, একটি বাহু এটা 13, তাহলে এটা 13, এটা 13, এটা 13। রম্বসের একটি বাহু 13 মানে সবগুলোই 13। কারণ কি? এই যে এটা আপনি বলবেন স্যার একটি 13 বলছে, বাকিগুলো 13 কোত্থেকে আনলেন? এটা জানতে হবে যে রম্বসের 4টি বাহু সমান। ওকে, আচ্ছা। বলছে একটি কর্ণের দৈর্ঘ্য 24, তাহলে একটি কর্ণের দৈর্ঘ্য 24। খেয়াল করেন, আমরা জানি কি যে রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমান 2 ভাগে বিভক্ত করে, ওই একটু আগে দেখাইলাম। আচ্ছা, এখন খেয়াল করেন তো একটা জিনিস, যে একটি যদি কর্ণ 24 হয়, এখানে 2টা কর্ণ আছে, একটা ছোট, এই সাদারা ছোট, হলুদরা বড়, তাহলে এটাকে ছোট কর্ণটা না বড় কর্ণটা? খুব খেয়াল করেন তো, অপশনের দিকে তাকান, অপশনের দিকে তাকান। এখানে বাকি অপশনগুলো হচ্ছে 24 হচ্ছে ছোট, তার মানে এই 24 হচ্ছে আসলে বড় কর্ণটা, বড় কর্ণটা, আর বাকিগুলো হচ্ছে ছোট কর্ণটা। আচ্ছা, বড় ছোট এটাও চিন্তা করা দরকার। আপনি যে কোনো একটা কর্ণ ধরেন, মনে করেন যে আমি প্রথমে ধরতেছি যে এই বড় কর্ণটা হচ্ছে, এই বড় কর্ণটা হচ্ছে 24,
তো এটা 24 হলে এতটুক 12, এতটুক 12, রাইট, এতটুক 12। আচ্ছা খেয়াল করেন তো, খুব মনোযোগ, আপনি এটার জায়গায় যদি 12 ধরেন, খুব মনোযোগ দেন, যে এই জায়গাটা খেয়াল করেন, এই যে এতটুক, এই যে এই যে এইটা, এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা একটা সমকোণ, এই কোণটা একটা সমকোণ। ওকে, আচ্ছা খেয়াল করেন, তাহলে এই সমকোণের এইটা কি? অতিভুজ, এটা অতিভুজ, তাহলে এটা লম্ব ধরেন, লম্ব, এটা হচ্ছে কি ভূমি, এটা ভূমি। ওকে, আচ্ছা খেয়াল করেন, তাহলে আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার, নাকি এটা জানি? তাহলে এখানে অতিভুজ কত দেওয়া আছে? অতিভুজ দেওয়া আছে 13, তাহলে 13 স্কোয়ার। লম্বটা জানি না, তাহলে লম্বটা ধরে নিলাম এক্স স্কোয়ার, আর ভূমিটা কত? 12 স্কোয়ার। আচ্ছা খেয়াল করেন, 13 কে স্কোয়ার করলে কত জানেন? 159 এক্স স্কোয়ার, 12 কে স্কোয়ার করলে 144। তাহলে এখন দেখেন, আমি কি লিখতে পারি যে এক্স স্কোয়ার হচ্ছে, এই যে দেখেন এক্স স্কোয়ারের মানটা বের করতেছি, জাস্ট ইকুয়েশনটা একটু এদিক সেদিক করলাম, এটা থেকে এটা গেলে হচ্ছে 5, তারপর হচ্ছে এটা থেকে এটা গেলে হচ্ছে আপনার, এই যে দেখেন এই এটা থেকে এটা গেলে 5, তারপর হচ্ছে এই যে 5 4 আছে, 6 হবে 2 হলে, তার মানে 25। তার মানে এক্স স্কোয়ার সমান 25, এক্স মানে দেখেন এটা যদি আমি এই পাশে এটাকে 25কে যদি রুট করেন, 25কে রুট করলে 5 হয় না, তার মানে এটা মূলত 5। কিন্তু যারা ভালো স্টুডেন্ট এটা দেখা মাত্রই বলতে পারবে যে 13 আর এটা 12, এটা 5, এটা যারা ভালো স্টুডেন্ট দেখা মাত্রই বলতে পারে, এগুলো আমি দেখা মাত্রই বলতে পারি, কিন্তু দুর্বলদের জন্য করাতে হলো। ওকে, আচ্ছা তার মানে এইটা 5 হইলে এটাও 5, তার মানে টোটাল কোণটা কত? 5 দোকানে 10, 5 দোকানে 10। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা ভাই? আচ্ছা, তাহলে এটা কিন্তু এইভাবে যদি আপনি চিন্তা করতে না পারেন, তাহলে কিন্তু মহা কঠিন, এটা মহা কঠিন, পারবেন না। কিন্তু আপনি এখন আরেকটা জিনিস এখানে খুব মনোযোগ, মনে করেন যে আপনি আমি এটা বড় কোনো ধরলাম, দরকার নাই, আপনার যদি রিটেনে আসে তাহলে বড় কোনো না ছোট কোনো আপনি বুঝবেন না। আপনি ধরেন এটা 13, এটা 13, এটা 13, এটা 13, তাহলে আমি ধরলাম যে এইটাই হচ্ছে আমার 24, তার মানে এটা 12, এটা 12, কোনো সমস্যা নাই। তার মানে তখন কি হবে, যে এই যে দেখেন অতিভুজ, এটা লম্ব, তখন আপনি এটা বের করবেন, তাহলে এটা 5ই আসবে, তখন অপরটা হবে 10, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? দিগন্ত পাল ভাই, আপনি লাইভ ক্লাসের শেষে আবার ক্লাসটা মনোযোগ দিবেন। ওকে, আচ্ছা একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? খুব মনোযোগ দেন। বলছে কি একটি রম্বসের দুটি কর্ণ দেওয়া আছে, মনে করেন যে এইটা হচ্ছে একটা রম্বস, এটা একটা রম্বস, এই রম্বসের যা ক্ষেত্রফল, এরকম এই সেম ক্ষেত্রফলের একটা বর্গ, এই বর্গের বলছে কি পরিসীমা বের করতে, এই বর্গের পরিসীমা বের করতে বলছে। তাইলে খেয়াল করেন, এটার কর্ণ দেওয়া আছে দুইটা, কর্ণ দেওয়া আছে দুইটা, একটা 8 একটা 9, তাহলে এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কত? হাফ গুণন, ক্ষেত্রফল কত? যে হাফ গুণন 8 গুণন 9, যেহেতু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে কত হয়? 4 হয়, 4 নং 36 হয়। তার মানে এটা কি দেখলাম, যে ক্ষেত্রফল হচ্ছে আর 36। ওকে, তার মানে তার মানে কি বলছে কি, এই মানে রম্বসের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গের পরিসীমা কত? তার মানে এই বর্গের ক্ষেত্রফল কত? 36। তাহলে 36 হইলে খেয়াল করেন, 36 হইলে প্রতিটা বাহু কত হয়? তাহলে প্রতিটা বাহু ধরলাম আমি ধরলাম, তাহলে এ স্কোয়ার সমান 36, এ স্কোয়ার সমান 36, রাইট? তার মানে এ কে রেখে যদি আমি 36কে যদি রোড করি, তার মানে কত আসতেছে? 6 আসতেছে। তার মানে প্রতিটা বাহু কত আসতেছে? 6, প্রতিটা বাহু কত আসতেছে? 6, রাইট? এখন এবার বলেন আপনারা পরিসীমা, আপনারা বলেন পরিসীমা, আমি আর বলবো না। ওকে, পরিসীমা 24। বুঝতে পেরেছেন? আচ্ছা এখন আসেন সামান্তরিক। হ্যাঁ, সামান্তরিক সংক্রান্ত যে সমস্যাগুলো কি বলছে, প্রথমে একটা অঙ্ক আছে যে এ বি সি সামান্তরিক এর কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে।
তারপর বলছে কি অ্যাঙ্গেল এওডি 40 ডিগ্রি, অ্যাঙ্গেল এওডি 40 ডিগ্রি। আচ্ছা তাহলে আমরা নামকরণ করি, দেখেন এ বি সি ডি যদি দিই এখানে, তাহলে এওডি 40 হয় কিনা, এওডি 40 হয়েছে। ওকে, খেয়াল করেন তাহলে এই যে দেখেন এখানে বলছে না এওডি 40 ডিগ্রি, এওডি 40 ডিগ্রি, তার মানে এ ও ডি, তার মানে এই কোণটা 40, তাহলে ঠিক আছে এটা 40 হয়েছে, এটা 40, খুব 40 ডিগ্রি হলে সিওডি, সিওডি মানে এই কোণটা কত বের করতে বলছে, খুব মনোযোগ দেখেন। এই যে দেখেন এই যে এই রেখাটা, এই রেখাটার এই টোটাল কোণটা কত, টোটাল কোণটা কত, এই টোটাল কোণটা কত, এটা একটা সরল কোণ না, এটা হচ্ছে 100, এই সরল কোণটা কত 180 ডিগ্রি না, 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 40 হয় তাহলে এই বাকিটা কত বলেন তো, বাকিটা কত, 180 থেকে যদি 40 মাইনাস করেন তাহলে বাকিটা 140 না দাদু ভাই, 140 কিনা বলেন তো বাকিটা। দেখেন পিএসসির এগুলো হচ্ছে নবম গ্রেডের পরীক্ষায় আসছে, ঠিক আছে, অনেক হট জব, তাহলে 140। তবে নামকরণের ক্ষেত্রে আপনি প্যাচ লাগলে অনেক সময় প্যাচ লাগতে পারে, নামকরণটা এমনভাবে করবেন, দেখেন এখান থেকে করছি, যদি এখান থেকে করেন অনেক সময় একটু প্যাচ লেগে যাবে। ওকে, 140। আচ্ছা এখানে আসেন, যে এটা অনেকবার আসছে, হ্যাঁ, যে যার সূত্রটা, যে একটি সামান্তরিক এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, দেখেন এই যে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, তারপর হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ, তারপর হচ্ছে ভূমি গুণন হচ্ছে উচ্চতা, তারপর হচ্ছে 2 গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা কোনটা হবে, খুব মনোযোগ দেন। এইটা হচ্ছে মূলত আমাদের প্রচলিত যে সামান্তরিক, এই চিত্রটা একটু আয়তক্ষেত্রটাকে একটু চাপ দিলেই সামান্তরিক হয়ে যায়, আয়তক্ষেত্রটা সোজা থাকে না, মনে করেন যে এটা একটা আয়তক্ষেত্র, এটা একটু আয়তক্ষেত্র, এটাকে যদি একটু চাপ দেন তখনই তো এরকম হয়ে যাবে নাকি, চ্যাপ্টা হয়ে যাবে, আয়তক্ষেত্র কিন্তু চাপ দিলেই সামান্তরিক হয়ে যায়। ওকে, কিন্তু আয়তক্ষেত্র নিজে একটা সামান্তরিক, সেটা আমি আমার ব্যাখ্যায় বলেছি, ঠিক আছে, খেয়াল করেন। এখন এই সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে, এটা একটু বেসিকটা বোঝার চেষ্টা করেন। আচ্ছা দেখেন তো, আমি যদি এই সামান্তরিকটাকে এইভাবে একটু ঠেলা দিতে পারি, ঠেলা দিলে এরকম হয়ে যায় না, দেখেন তো ঠেলা দিলে কোণাটা সোজা হয়ে গেল, এই যে কোণাটা সোজা হইয়া মনে করেন যে এরকম হয়ে গেল, এই যে এরকম এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এই জায়গাটা মনে করেন যে নাই, সোজা করে দিলাম, সোজা করে দিলাম। ওকে, ঠেলাতে সোজা করে দিলাম। এখন খেয়াল করেন তো, আপনি একটা জিনিস চিন্তা করেন তো, এখন এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল না, তাহলে এই আয়তক্ষেত্র যদি আমি বের করতে চাই, খুব মনোযোগ, তাহলে এটা এইটা আর এটা গুণ করলে হবে না, এটার এটা গুণ করলে হবে না। আচ্ছা খেয়াল করেন, তাহলে এটা কি, এটাকে যদি আমি ধরি ভূমি ধরি, এই আয়তক্ষেত্রে এটাকে যদি আমি ভূমি ধরি, আর এটা কি দৈর্ঘ্য, বা এটা হচ্ছে এখানে মনে করেন যে যেহেতু মানে ইয়ার ক্ষেত্রে মূলত হচ্ছে এটা ছিল, তাহলে মূলত হচ্ছে এই যে এরকম, হ্যাঁ, তাহলে এইটাকে আমি সোজা করলাম, খেয়াল করেন, তাহলে এটা ভূমি, এটা উচ্চতা না, এটা উচ্চতা না, তাহলে দেখেন এটা সোজা করে নিয়ে আসলাম, উচ্চতা বানাই ফেললাম এটাকে, ঠিক আছে। তার মানে ভূমি গুণন উচ্চতা করলে কিন্তু আমি এই যে দেখেন এই এই সাদা অংশটা, যা এই হলুদ অংশটা, খেয়াল করেন একটা জিনিস, খেয়াল করেন, আমি মোবাইলটা রাখতেছি, এতটুকের ক্ষেত্রফল যা, আবার এমনি যদি বাঁকা করে চিন্তা করেন যে সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু তাই না। এখন আপনি যদি সোজা করেন তাহলে ক্ষেত্রফল বের করার সূত্রটা কি, যে ভূমি গুণন এই যে উচ্চতা, তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন, তাই না। দেখেন ভূমি গুণন এই যে আমরা এটা আয়তক্ষেত্র চিন্তা করলে কি, এটাকে দৈর্ঘ্য আর প্রস্থ ধরি, তাহলে এই দুইটা বাহু গুণ করলে তো পাচ্ছি, তাহলে এই দুইটা বাহুর নাম কি এখানে দেখেন, যদি আয়তক্ষেত্র চিন্তা করেন তাহলে এইটার এটা গুণ করলে তো আমি পাচ্ছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রে নাম কি, দৈর্ঘ্য আর প্রস্থ, কিন্তু এই ক্ষেত্রে এদের নাম হচ্ছে ভূমি আর উচ্চতা, এটা উচ্চতা ধরা হয়। ওকে, তার মানে সূত্রটা হবে ভূমি পূরণ উচ্চতা, বুঝতে পেরেছেন, এখানে নাম হবে কি ভূমি গুণন উচ্চতা। ওকে, আচ্ছা তাহলে এখন একটি সামান্তরিকের ভূমি 4 ফুট এবং উচ্চতা 3 ফুট হলে উহার ক্ষেত্রফল কত, তার মানে এই দুইটা গুণফল আমরা অলরেডি জেনেছি 12, তাই এগুলা কি অঙ্ক, এগুলা কোনো অঙ্কই না। ওকে, 36 আসেন, এটা কি বলছে যে এবিসি ডি সামান্তরিকের এবি সমান হচ্ছে 12 সেন্টিমিটার এবং ডি বিন্দু হতে এবি এর উপর লম্ব দূরত্ব 6 সেন্টিমিটার, সামান্তরিকের ক্ষেত্রফল কত, খুব মনোযোগ দেন। তাহলে এবি হচ্ছে 12, তার মানে এটা এবি ধরবো আমি, তার মানে এটা হচ্ছে 12, তারপর বলছে কি এটা এবি, তাহলে এটা সি, এটা ডি। ওকে, বলছে কি ডি বিন্দু থেকে এবি এর উপর লম্ব দূরত্ব, এই যে ডি বিন্দু থেকে এবি এর উপর লম্ব দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার,
এটা হচ্ছে 12 সেন্টিমিটার, সেন্টি না, ওকে সেন্টি, এটা হচ্ছে 6 সেন্টি, ওকে সেন্টিমিটার, ওকে। আচ্ছা, তার মানে বলছে এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে বলা আছে দূরত্ব, কোনো সমস্যা আছে নাকি? একই তো জিনিস, এইটা মানে তো আমি এটাই তো চাচ্ছি, আমি তো চাচ্ছি এটাই, এটা উচ্চতা বলুক আর যাই বলুক আমি চাচ্ছি এটা। তার মানে এখানে 12 × 6, 6 × 12 = 72, 6 × 12 = 72 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ, বর্গ সেন্টিমিটার। বুঝতে পেরেছেন? আমি জয়েন করেছি বাট ভিডিওটা দেখতে পাচ্ছি না কেন বুঝতে পারছি না, কেন সবাই তো ক্লাস করতেছে, আপনি করতে পারতেছেন না কেন আমি নিজেও বুঝতে পারতেছি না। আচ্ছা, তারপরে আসেন এই যে ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম সংক্রান্ত খুব মনোযোগ দিবেন, হ্যাঁ। এই জায়গায় একটু আমি দারুণ একটি বেসিক শিখাবো, খুব মনোযোগ দিতে হবে, ওকে। খেয়াল করেন যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এটা আমরা সবাই কম বেশি মুখস্থ করি, কিন্তু আজকে মুখস্থ করতে হবে না। খেয়াল করেন, ধরে নিলাম যে এইটা হচ্ছে এ, এই বাহুটা হচ্ছে বি, এই বাহুটা বি, ওকে। আচ্ছা, আর এইটা হচ্ছে, খুব মনোযোগ দেন, এইটা হচ্ছে এখানে উচ্চতা, উচ্চতার কত? এটা হচ্ছে এইচ, ওকে। আচ্ছা, এখন আমরা এই সূত্রটা করি কি, হাফ গুণন এ প্লাস বি গুণন এইচ, বা হাফ গুণন সমান্তরাল বাহু, এই দুইটা হচ্ছে সমান্তরাল বাহু দ্বয়ের যোগফল গুণন হচ্ছে উচ্চতা। এটা আমরা মুখস্থ করি, কিন্তু এটা মুখস্থ করার আগে একটু বেসিকটা শেখার চেষ্টা করেন। আমি যদি এই ত্রিভুজটাকে এই দুইটা অংশে বিভক্ত করি, সরি, আমি যদি এই ট্রাপিজিয়ামটাকে দুইটা অংশে বিভক্ত করি, এই যে দেখেন দুইটা ত্রিভুজ হইলো কিনা, এখানে একটা ত্রিভুজ আর এখানে একটা ত্রিভুজ হইলো কিনা, রাইট? আচ্ছা, এখন খেয়াল করেন, খুব মনোযোগ দেন, অথবা একটু ঘুরাইয়া ত্রিভুজটা আঁকি, তাইলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। যদি এইভাবে আঁকি, এইভাবে যদি আঁকি ত্রিভুজটা, দেখেন এইভাবে আঁকতেছি ত্রিভুজ, হ্যাঁ, খুব মনোযোগ দেন, হ্যাঁ, এইভাবে আঁকি, তাহলে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, ওইভাবে আঁকতে পারেন, কোনো সমস্যা নাই। আমি বোঝানোর জন্য এইভাবে বুঝাইতে আমার সহজ হবে আপনাদেরকে, এই জন্য খেয়াল করেন। এখন দেখেন তো একটা জিনিস, খুব মনোযোগ দেন, এই যে দেখেন এই 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 বাহু থেকে এই বাহু থেকে এই বাহুর যেই দূরত্ব, এটাই তো হচ্ছে লম্ব দূরত্ব, হ্যাঁ। আচ্ছা, এটা চিন্তা করলে আপনি এদিকে চিন্তা করেন, এদিকে চিন্তা করেন, এখানে চিন্তা করেন, যাই করেন, এই সবগুলো এইচ সেম ডিস্টেন্স, ওকে। যেহেতু এই দুইটা এ আর বি কি সমান্তরাল, তাহলে ডিস্টেন্স সব জায়গায় সেম। আচ্ছা আচ্ছা, দেখেন তো আমি নাম দিচ্ছি এ বি সি ডি, আমি নাম দিচ্ছি এই যে এটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ। এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে বলেন তো? এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? খুব মনোযোগ দেন। ক্ষেত্রফল যদি আপনি বের করতে চান তাহলে এখানে কি করতে হবে? দেখেন এখানে এই যে এটাকে ভূমি ধরবেন, তখন এইটাকে ভূমি ধরবেন, এটাকে ভূমি ধরবেন, ঠিক আছে, এটাকে ভূমি ধরবেন, তাহলে উচ্চতাটা কত? উচ্চতারা মানে কি, ঠিক দেখেন এটাকে যদি ভূমি ধরেন তাহলে এই ত্রিভুজটা উচ্চতারা বের করতে হয় সব সময়, হ্যাঁ। খেয়াল করেন, এটা যদি উচ্চতা বের করতে চান আপনি এই ত্রিভুজের, তাহলে এই উচ্চতাটা কিন্তু আসলে এইটাই, হ্যাঁ। আপনি যদি এইভাবে চিন্তা করেন তাহলে এইটা হচ্ছে ভূমি, ভূমি থেকে ঠিক লম্ব দূরত্ব টানতে হবে আপনার, লম্ব দূরত্ব, তাহলে এইটা মানে এটা মানে এই সে তো, তাই না? তার মানে হাফ, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে ভূমি এ গুণন উচ্চতা থাক। আচ্ছা, এখন আসেন এই ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হয়? এই ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হয়? তাহলে তখন এইটা ভূমি, তাহলে এই ত্রিভুজের নাম কি? ত্রিভুজ বিসিডি, তাহলে হাফ গুণন এটা ভূমি এ গুণন উচ্চতা কত? সেম, এই যে এইটা হচ্ছে উচ্চতা, ওকে। তাহলে এটা এইচ। এখন দেখেন আপনি 1 নং 2 নং, তার মানে এই দুইটা ত্রিভুজের মানে যা ক্ষেত্রফল, সমগ্র ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তো তাই। তার মানে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি মানেই তো হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমষ্টি। বুঝতে পেরেছেন কিনা? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা নাকি, তার মানে এই দুইটা ইকুয়েশন যদি আমি যোগ করি তাহলে আমি পেয়ে যাবো কি, যে ট্রাপিজিয়াম এবিসি এর ক্ষেত্রফল, এবিসিডি এর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কত হচ্ছে দেখেন, এখানে হাফ এ এইচ আর একটা কত হাফ বি এইচ। তাহলে এখান থেকে দেখেন কি কমন আছে, হাফ এইচ কমন আছে, তাহলে আপনি হাফ এইচ কমন নেন, তারপরে এখানে এ এখানে বি, মিললো কিনা ভাই? দেখেন তো এই যে এইচটা পরে আছে কোনো সমস্যা নেই, এইচ আগে থাকা পরে থাকা যদি গুণাকার আছে কোনো সমস্যা নেই, এইচ মানে এখন বুঝছেন যে কিভাবে আসছে এই সূত্রটা, সূত্রটা কিভাবে আসছে, এই বেসিকগুলো একটু জানতে হবে।
কারণ পরীক্ষার হলে এইটাও আসতে পারে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটি প্রমাণ করে দেখাও, আসতে পারে না? আসতে পারে কিনা ভাই, বুঝতে পেরেছেন? আচ্ছা, তা এখন আসি আমরা, তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম। আমরা কি ধরনের অঙ্ক আছে দেখি। যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 6 ফুট ও 10 ফুট এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5 ফুট, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? তার মানে একটু চিত্র রাখেন, তাহলে এটা এটা 6 ফুট, এটা 10 ফুট, আর এদের লম্ব দূরত্ব কত বলছে? 5 ফুট। তাহলে কত হবে? হাফ গুণন এই দুটার সমষ্টি গুণন 5 নাকি? ওকে, তাহলে দেখেন তো এই যে 5 আর 6 আর 10 যদি যোগ করেন কত হয়? 16 হয় নাকি? তাহলে এখানে 16 মানে 5, তাহলে এটা কাটলে হচ্ছে 8, তাহলে 5 8 40, 5 8 40, ঠিক আছে কিনা? 40 আছে, হ্যাঁ অপশনে 40 আছে, এটা হচ্ছে উত্তর। বুঝতে পেরেছেন? চল্লিশ হবে, 39। সেম পারবেন। একটি ট্রাপিজিয়ামের উচ্চতা 8 সেন্টিমিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে এত, এর ক্ষেত্রফল কত? সেম টাইপ। এই অঙ্কটাতে কি বলছে খেয়াল করেন, যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এই অঙ্কে কি বলছে, খুব মনোযোগ দেন, যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব 5 সেন্টিমিটার, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল 25 সেন্টিমিটার হলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত? খেয়াল করেন। তার মানে আমরা প্রথমে আমরা একটা ট্রাপিজিয়াম আগে চিন্তা করে নিই। ট্রাপিজিয়াম একটা চিন্তা করে নিলাম, এই যে মনে করেন একটা ট্রাপিজিয়াম, ওকে, একটা ট্রাপিজিয়াম। তাহলে এর সমান্তরাল বাহু মনে করেন যে একটা, মনে করেন যে এটা দেওয়া আছে 10, এটা দেওয়া নেই, এটা দিলাম x, আর এই দূরত্বটা দেওয়া আছে 5, আর টোটালটা ক্ষেত্রফল কত দেওয়া আছে? 25। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, যে ক্ষেত্রফল সমান কত জানি আমরা, যে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে যোগফল কত? সমান্তরাল বাহু একটা 10, একটা x, আর এটা হচ্ছে 5। ওকে, আচ্ছা, এই ক্ষেত্রফলটা হচ্ছে 25 না? এই ক্ষেত্রফলটা 25। আচ্ছা, খেয়াল করেন একটা জিনিস, এই দুইটা এটার সাথে এক্স এর সাথে যদি চিন্তা করেন কি আকার আছে? গুণ, ভাগ আকার আছে, তাহলে এই পাশে আসলে গুণ হয়ে যাবে। তো এটা যদি 25 এর সাথে গুণ করি এটা 50 হয়ে যায়। আচ্ছা, খেয়াল করেন। তারপরে এখানে কি রইল, যে এই যে 10 যোগ এক্স আর গুণন আছে 5 ওইদিকে, তাহলে আমি এদিকেও দিতে পারি একই কথা। তাহলে 5 দিয়ে যদি ভিতরে গুণ দেয় তাহলে 50, আর এখানে হচ্ছে 5x। আচ্ছা, আর এদিকে হচ্ছে 50। খেয়াল করেন একটা জিনিস, একদিকে 50 যদি এদিকে চলে আসে তাহলে মাইনাস হয়ে যায় না? তার মানে এই দেখেন তো 5x সমান হচ্ছে 50 মাইনাস 50, তার মানে হচ্ছে 0 হয়ে যায়। তার মানে x এর মান কত আসতেছে? আমি যদি 0 কে 5 দিয়ে যদি ভাগ দেন তার মানে তো 0, x এর মান 0 হয়। তার মানে x এর মান 0, মানে এই বাহুটা দৈর্ঘ্য বা অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 0 কোনোদিন হইতে পারে? 0 হইতে পারে না। এই প্রশ্নটাতে বল আসছিল, এটা যেভাবে আসছে সেভাবে করাচ্ছি, বল আসছে, কিন্তু এখানে হয়তো 30 বা অন্য কোনো সংখ্যা দিলে হয়তো এখান থেকে একটা উত্তর আমরা পেতাম। কিন্তু আপনি এই নিয়মে করবেন, এই নিয়মে করবেন, এই পাশে ক্ষেত্রফল রাখবেন, তারপর এই পাশে ক্ষেত্রফলের সূত্রে আপনি যেই বাহুটা বের করতে বলছে, যেই সমান্তরাল বাহুটা, এখানে এক্স ধরবেন, সমাধান করবেন। এই প্রশ্নে বলছিল এই জন্য উত্তর মিলে নাই, কিন্তু যদি সঠিক থাকে মিলবে। আর পরীক্ষার হলে যদি এরকম ভুলও আসতে পারে অনেক সময়, তাই না? প্রিলি রিটেন অনেক সময় অনেক প্রশ্ন ভুল থাকে, কারণ অঙ্ক এমন একটা জিনিস, জাস্ট সব টাইপ ঠিক আছে, একটা ডিজিট বলে দিলেই খেলা শেষ, তাই না? তাহলে আপনি খেলা শেষ হইলে আপনি খেলা শেষভাবে দেখাই আসবেন, যে এইভাবে 0 দিয়ে আসবেন, নাম্বার দিতে শিক্ষক বাধ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে প্রতিটা অঙ্ক আপনারা করার চেষ্টা করবেন। আপনারা যারা পরবর্তী হয়েছেন রেকর্ড ক্লাসগুলো একেবারে সিরিয়ালে করার চেষ্টা করবেন, একেবারে লেকচার 1 থেকে চেষ্টা করবেন করা, ঠিক আছে? কারণ আপনি পরের ব্যাচে কিন্তু আপনি আবার সবগুলো লাইভ ক্লাস করতে পারবেন। তাই লাইভ ক্লাস নিয়ে তাড়াহুড়া নাই, লাইভ ক্লাস করেন চলমান ব্যাচে, তবে এটা বোনাস হিসেবে, ঠিক আছে? এটাকে মানে দেনে গেনে নেবেন না। দেনে গেনে নেবেন কোনটা? রেকর্ড ক্লাসগুলো সিরিয়ালে করা। তারপর শিক্ষার্থীরা, আজকে ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।